শুনো, তোমার প্রতি এখন আমার কোনো আগ্রহ জাগে না। তুমি যে আমার স্ত্রী ভাবতেও বড্ড অসহ্য লাগে। এত সহজে বলে ফেললে। অন্তত 40 বছর একসাথে পার করতে পারতাম, অথচ বিয়ের 4 বছরই এতটা অসহ্য হয়ে গেলাম তোমার কাছে। প্রেরণা তাচ্ছিল্য হাসল। তুর্যয়ের চোখে চোখ রাখল। না, কোনো অনুশোচনা নেই, কোনো দ্বিধা নেই, কোনো খারাপ লাগা কাজ করছে না তার স্বামীর মাঝে। তার দু চোখে ভাসছে যেন বৃতৃষ্ণা আর বৃতৃষ্ণা। ভালোবেসে বিয়ে করেছিল তারা। ধনী পরিবারের মেয়ে প্রেরণা। তার বাবার সাম্রাজ্যের রাজকন্যা ছিল সে, অথচ তুর্যের সংসারে এসে রাজকন্যার বেশভূষা পাল্টে গেল কয়েক মাসে। প্রেরণা তখন সবেমাত্র এইচএসসি শেষ করলো। অপরদিকে পড়াশোনা শেষ করা তুর্য বেকার হয়ে ঘুরছিল। একটা চাকরি পায়নি বলে প্রেরণাকে হারাবে, সেই কথা যেন স্বপ্নেও ভাবতে পারে না তুর্য। অপরদিকে প্রেরণার বিয়ে ঠিক হলো আরেক ধনী ঘরে। বিয়ে ভাঙার জন্য কম কষ্ট করেনি সে। পরিবারে কেউ তুর্যকে মেনে নেয়নি। মধ্যবিত্ত পরিবারে প্রেরণাকে বিয়ে দেবে এ কথা যেন ভুলেও ভাবতে পারে না প্রেরণার বাবা। কিন্তু মেয়ের জেদের কাছে হারলেন তিনি। একবার না, দুইবার না, 4 বার সুইসাইড করার চেষ্টা চালায় প্রেরণা। বাধ্য হয়ে তুর্যের সাথে বিয়ে আলোচনায় বসলেন তিনি। স্বল্প আয়োজনে মেয়ের বিয়ে দিলেন। সেই সময়টাতেও তুর্য বেকার। বিয়ের 1 সপ্তাহ পর একটি প্রাইভেট কোম্পানিতে তুর্যের জন্য চাকরির ব্যবস্থা করে দিলেন। মেয়ে যা চায় তাই হোক, তবুও সুখে থাকুক প্রেরণা। সেই সুখ আদৌ জুটল প্রেরণার কপালে? বিয়ের পরপর তাকে পড়াশোনা ছাড়তে হয়। বিয়ের 1 বছরের মাথায় শাশুড়ি প্যারালাইজড হয়ে যান। স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং এক দেবর, এক ননদ নিয়ে শুরু হয় তার সংসার সামলানোর চেষ্টা। প্রথম মানিয়ে গুছিয়ে নিতে বড্ড কষ্ট হয়েছে মেয়েটার। তবুও তুর্যের দিকে তাকিয়ে সবটা করেছে। এই সংসারটাকে আপন করেছে, যার প্রতিদান স্বরূপ তুর্য তাকে এভাবে বৃতৃষ্ণার দুয়ারে নিয়ে ঠেকল। আমাকে অসহ্য লাগার একটা কারণ দেখাও তুর্য। শুধু একটা কারণ? 1000টা কারণ দেখাতে পারবো। এই যে বেলা 4টা বাজতে চলল, আজ অফ ডে, কোথায় আমাকে সময় দেবে তুমি? দিয়েছ? কখন থেকে ডেকে যাচ্ছি, শুনলেই না আমার কথা। একটু পানি চাইলাম, তাও আষ্টে হাতের গন্ধ নিয়ে আমার গ্লাসটা দিলে। আমি যখন সময় চাই তখন তো তুমি দাও না। আমার জন্য তোমার সময় হয়? আদৌ হয়েছে? একবার যত্নের চোখ বুলিয়ে দেখেছো আমি কেমন আছি? অথচ এই সময়গুলো কার জন্য শেষ করছি আমি? আমার নিজের জন্য? বলো তুমি, কার জন্য আমি এতটা খাটছি? বাইরে থেকে ঘামাক্ত শরীর নিয়ে যখন ফেরো, তখন তোমায় জড়িয়ে ধরতে আমার একটু ঘৃণা লাগে না? কেন বলতে পারবে? তোমার মায়ের প্যারালাইজড, তিনি নিজ পায়ে চলতে পারেন না। তার পাটি লাগা কাপড় যখন আমি পরিষ্কার করি, তখন তো আমার গন্ধ লাগে না, আমার খারাপ লাগে না। আমার কি খারাপ লাগা নেই? খবরদার, আমার মা সম্পর্কে একটা কথাও বলবে না। এসব তোমার দায়িত্বের কাতারে পড়ে। দায়িত্ব? সব দায়িত্ব আমার তুর্য? তোমার সাথে কথা বলাটাই বেকার। সরো সামনে থেকে। এই বাড়িতে হয় তুমি থাকবে, না হয় আমি থাকব। তোমার মুখ দেখতেও আমার অসহ্য লাগে। তুর্য রাগ দেখে গ্লাসটা ছুঁড়ে ফেলল মেঝেতে। বাক্যহীন চোখে সবটা তাকিয়ে দেখল প্রেরণা। দরজার কাছে দাঁড়িয়ে আছে তার ননদ তোহা। ভাই ভাবির এমন ঝামেলা ইদানিং একটু বেশি চলছে। ভাবি, ভাইয়া রেগে গেল কেন? তেমন কিছু না, আজ যে তাড়াতাড়ি ফিরলে। শরীর ভালো লাগছে না, তাই একটা ক্লাস মিস দিলাম। ও, আনমনে কথাটি বলে রান্নাঘরে ছুটল প্রেরণা। তার ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু কান্নার সময় এখন নয়। যার জন্য এতটা স্যাক্রিফাইস করেছে সে, আর আজ সে বলল কিনা তাকে অসহ্য বিরক্ত লাগে। এতক্ষণ মাছ কাটছিল প্রেরণা। এবেলা শ্বশুর মাছ নিয়ে ফিরেছে বাড়িতে। কোনো কাজের লোক নেই যে কেটে পরিষ্কার করে দেবে। সব কাজ একাই সামলে প্রেরণা, তাই তো বিকাল সময়টাতে তাকে ব্যস্ত থাকতে হয়েছে। প্যাকেট করা প্রত্যেকটা মাছ দ্রুত ফ্রিজে রাখল সে। রান্নাঘর পরিষ্কার করে কিছু ফল কেটে ফেলল শাশুড়ির রুমে। মা, ফলগুলো খেয়ে নিন। প্রেরণা, আমাকে হুইল চেয়ারে বসিয়ে দিবি? একটু বারান্দা যাব। মা, আমি বের হব, আপনি ফল খেয়ে নিন, তারপর বাকি সব দায়িত্ব আপনাকেই দিয়ে যাব। দায়িত্ব? কী সব বলছিস প্রেরণা? আর তুই কোথায় যাবি? বাবার বাসায় যাব মা। সে কি, 1 বছর পর হঠাৎ? প্রেরণা প্রত্যুত্তর করতে পারল না। তার চোখ ঝাপসা হয়ে আসছে। একটা জবরদস্ত সিদ্ধান্ত নিয়েছে সে। আজ এই মুহূর্তে তুর্যকে ছেড়ে চলে যাবে সে। অন্তত 1 মাসের আগে সে ফিরবে না। সেও দেখতে চায় তুর্য কতটা থাকতে পারে তাকে ছাড়া। আলমারিতে থাকা জামাকাপড়, নিত্য প্রয়োজনীয় তুর্যের দেওয়া কোনো কিছুই সঙ্গে নিল না প্রেরণা। গায়ে তার শ্বশুরের দেওয়া সুতির 3 পিস, বাড়ির প্রত্যেকটা দরকারি চাবি বুঝিয়ে দিল শাশুড়িকে। প্রেরণার হঠাৎ এমন আচরণ দেখে আহাজারিতে কেঁদে ফেললেন তিনি। তোহা এগিয়ে এসে মাকে ভাইয়ের রাগের কথা জানালো। প্রেরণা, তোদের সাথে ঝামেলা হলে আমাদের বল, আমরা ওই পাগলটাকে বোঝাবো। তুই শুধু বোঝাবুঝির কিছুই নেই মা। আপনাদের ছেলেকে তার মতো থাকতে দিন, আমি বরং যাই।
প্রেরণা আর কারো ডাকে সাড়া দিল না। এক আকাশ অভিযোগ, অভিমান আর কষ্ট নিয়ে ছেড়ে এলো স্বামীর বাড়ি। রেস্টুরেন্টের স্বল্প সাউন্ডে মিউজিক বাজছে, তার সাথে গুনগুন করে গাইছে তুর্য। হাতে থাকা ক্যাপাচিনোতে চুমুক বসিয়ে আরও চোখে তাকালো ছোটবেলার বন্ধু রাফির বউর পানে। মেয়েটা হেসে এসে গা দুলিয়ে কথা বলছে রাফির সাথে। ডান হাতটা বাড়িয়ে ছুঁয়ে দিচ্ছে রাফির চুল। রাফিকে যে কোনো কারণে কনভিন্স করতে চাইছে সেটা বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। মেয়েটার চমৎকার সাজসজ্জা, হাস্যোজ্জ্বল চেহারা যে কারো নজর কাটতে বাধ্য। এই মুহূর্তে তুর্যের বড্ড আফসোস হচ্ছে তার বউটা কী করে এতটা পাল্টে গেল। সৌন্দর্যের ফোয়ারা ছিল যার মাঝে, তার সঙ্গতায় এখন মন বসে না তুর্যের। না মনের টান, না শরীরের টান, কোনো টান নেই, শুধু আছে একটুখানি পিছু টান। সরি, তোকে বসিয়ে রাখার জন্য এই বউটা যা করে না। রাফির প্রশ্নে সম্বিত ফিরল তুর্যের। মিকি হেসে বলল, না না, সরি বলছিস কেন? ভাবি কি বলছিল, ও তো রয়েছে। ম্যাডাম এখন বাবার বাড়ি যাবেন, কাল সারাদিন বন্ধুদের সাথে ঘুরবে, সন্ধ্যায় বাড়ি যাবে, এই জন্য অনুমতি চাইল। তুই দিয়ে দিলি অনুমতি? দেব না কেন? তুই কি বলতে চাইছিস আমি ওকে সন্দেহ করব? না তা নয়, বাদ দে। কী খবর তোর? অনেক দিন পর দেখা হলো। আমার আর খবর, এই তো চলছে। তোকে উস্কো খুস্কো লাগছে কেন? ভাবির সাথে কোনো ঝামেলা হয়েছে কি? ওই মেয়ের নাম নিস না রাফি, জাস্ট অসহ্যকর। কি? প্রেরণার সাথে তোর আবার কি হলো? এই তোদের সম্পর্ক ঠিকঠাক আছে তো? তুর্য ক্যাপাচিনো কাপে হাত ঘোরালো, দায় সারাভাবে বলে, আমি মেয়েটার মাঝে এখন আর কোনো ফিলিংস পাই না। তাকে দেখলেই আমার মাথা গরম হয়। তুর্য প্লিজ এসব বলিস না। প্রেরণা মেয়েটা তোর জন্য কী না করলো, আর তুই? রাজপ্রাসাদ ছেড়ে মেয়েটা তোর কুড়ে ঘরে পড়ে আছে। আর ভুলে যাচ্ছিস কেন প্রেরণার বাবাই তোকে এই চাকরিটা দিয়েছিল? চাকরি দিয়েছে বলে কি মাথা কেটে নিয়েছে নাকি? একদম খোঁটা দিবি না রাফি। ওকে ওকে, শান্ত হ। এবার বল তোদের প্রবলেম কি? প্রেরণার প্রতি কোনো টান কাজ করে না। সে কেমন যেন হয়ে গেল। আগের মতো সৌন্দর্য নেই, ফিটনেস নেই, আগের মতো আমার খেয়াল রাখে না। সব কিছুতে তার উদাসীন ভাব। গত 3-4 মাস আমাদের সম্পর্ক ঠিক নেই। অযথায় ঝগড়া বিবাদ লেগেই আছে। তুই নিজে রাখিস তার খেয়াল? তোর মায়ের জন্য প্রেরণা যতটা করছে, অন্য কোনো বউ হলে এতদিনে আলাদা বাসায় উঠত। আর তুই সেই মেয়ের জন্য, বাদ দে। ভাবিকে নিয়ে লাস্ট কবে ঘুরতে গেলি? প্লিজ রাফি, তোকে আমার সমস্যা বুঝতে বলেছি, প্রেরণার হয়ে সাফাই গাইতে বলিনি। আমি জাস্ট সত্যটা বলছি, কারো পক্ষ নিয়ে বলছি না। রাগ তুই তো সত্য। তুর্য রাগ দেখে উঠে গেল। রাফি অবাক পানে চেয়ে রইল তুর্যের পানে। মানুষ এতটা স্বার্থপর হয় কি করে? দীর্ঘ 1 বছর পর বাবার বাড়ি এসেছে প্রেরণা। বাবা মা তাকে দেখে যেন ভূত দেখার অবস্থা হলো। ছোট ভাই প্রীতমের আদরের শেষ নেই, কতদিন পর বোনকে কাছে পেল। বাবার বাড়ি আসার মতো কোনো কারণ খুঁজে পায় না প্রেরণা। খালা, ফুপু, চাচা, চাচি, কাজিনরা উভয় তাকে কথা শোনাতে আলসেমি করেনি। স্বামীর স্ট্যাটাস নিয়ে তাকে সর্বদা কথা শুনতে হয়েছে। কিছু বিবাহিত কাজিন তার সাথে সম্পর্কের ফারাক দিয়েছে। এই মূল কারণ, প্রেরণার স্ট্যাটাসের সাথে তাদের যায় না। ভালোবেসে প্রেরণা যেন সব হারালো। কিন্তু কই, এসব নিয়ে প্রেরণার মাথা ব্যথা হয়নি। যখনই কান্না পেয়েছে ছুটে গেছে তুর্যের বুকে, কান্নার পশলায় ভিজিয়ে দিয়েছে বুক। সবটাই বুঝত তুর্য। মেয়েটার কষ্ট ভোলাতে ভালোবাসা শিখতে হতো। দুটি মন, দুটি দেহের যখন দূরত্ব ঘুচে যেত, তখন কোথায় দুঃখ, কোথায় কষ্ট? ভালোবাসার মানুষটাই জীবনের সব। কিন্তু সেই বুঝদার তুর্য আজ কেন অবুঝের মতো আচরণ করলো? প্রেরণার জীবনে বাঁচার প্রেরণা যেন ফুরিয়ে যাচ্ছে। নিজের কক্ষে ফিরে অবাক চোখে তাকালো সে। কি আলিশান কক্ষ, কি সুন্দর গোছগাছ সাজানো মায়াভরা কক্ষটা। ঠিক আগের মতোই আছে সব। দরজা রুদ্ধ করে কেঁদে উঠল প্রেরণা। সকল কষ্ট উগরে এলো মন থেকে। নখের সাহায্যে খামচে দিল দুহাত। আয়নায় দাঁড়িয়ে নিজের প্রতি নিজের বিতৃষ্ণা জাগল। সবার খেয়াল রাখতে রাখতে নিজের আর খেয়াল রাখা হলো না তার। চোখের নিচে কালি, ভাঙা গাল, উস্কো খুস্কো চুল, সব মিলিয়ে এলোমেলো অবস্থা। এই রূপ সৌন্দর্যে ভাটা পড়েছে বলে কি আজ তুর্য দূরত্ব চাইছে? কাঁদতে কাঁদতে তাচ্ছিল্যে হাসল মেয়েটা। আমার মেয়ে বাড়ি থেকে বের হয়ে গেল কেন? আমার মেয়ে বাড়ি থেকে বের হয়ে গেল কেন? গালি দিয়ে বলল, তুই কেন ঝগড়া করলি আমার মেয়ের সাথে? আব্বা, মুখে লাগাম দিন। কি? তুই আমারে মুখে লাগাম দিতে বলস? কাঠের চেয়ার তুলে তুর্যের দিকে তেড়ে আসলো তার বাবা। অঘটন ঘটার আগেই তোহা দ্রুত ধরে ফেলল তার বাবাকে। বিছানায় বসে কাঁদছেন তুর্যের মা। সাজানোর সংসারটা কেমন উল্টে পাল্টে যাচ্ছে। তুই প্রিয়নার সাথে ঝগড়া করলি কেন? কি এমন হইল যে মেয়েটা বাড়ি ছাড়ল? আপনারা আমাদের মাঝে ঢুকবেন না আব্বা। যে গেছে সে নিজ থেকেই আসবে। তুই নিজে আনবি প্রেরণাকে। আনবো না। আর সারা জীবনের জন্য যেন এই বাড়িতে আসতে না পারে সে ব্যবস্থাও করব। কি করবি তুই? তালাক দিব।
একটা শব্দে পরিস্থিতি থমকে গেল। চরের শব্দে কেঁপে উঠল তোহা। আগুন চোখে তার বাবা তাকিয়ে আছে তুর্যের পানে। এত বড় ছেলের গায়ে হাত তুলেছে, চরটা আগেই দেওয়া উচিত ছিল। মারও, মেরে ফেলো, আমি আমার সিদ্ধান্ত থেকে নড়ব না। পুনরায় তেড়ে আসলো তার বাবা, কিন্তু তুর্য ঠায় দাঁড়িয়ে রইল। ক্রমশ তার রাগ যে দ্বিগুণ হচ্ছে তা ঠিকই বুঝতে পারল তুর্যের মা। তিনি কাঁদতে কাঁদতে বলল, কেন এমন করছিস তুর্য? কি সমস্যা আমাদের বল? আমরা আছি তো, এখনও মরে যায়নি। আমার স্ত্রী হিসেবে ওকে আমার ভালো লাগছে না, এর বেশি কি আর কোনো কারণ দর্শাতে হবে? হীরার টুকরো মেয়েকে তোর ভালো লাগছে না? এমন মেয়ে তুই আর পাবি? আমার খেয়াল রাখছে, পুরোটা পরিবার সামনে রাখছে, ওর মতো মেয়ে হয় না বাবা। তুর্য রাগে ফুসফাস করছিল। তোহার পাশে দাঁড়িয়েছিল তার ছোট ভাই তানজিব। তানজিব এবার ক্লাস 10-এ উঠেছে। তার মাঝে আলাদা ভাবভঙ্গি প্রকাশ পাচ্ছে। নিজেকে ইদানিং সাহসী ভাবতে শুরু করেছে সে। প্রেরণার ভীষণ ভক্ত সে, মায়ের মতো আগলে রেখেছে তাদের। তাই তো ভাইয়ের এমন বাজে সিদ্ধান্তে ছেলেটা ভীষণ চটে গেছে। তানজিব আঙুল নাচিয়ে এগিয়ে এলো তুর্যের কাছে। যদি তুমি ভাবিকে ডিভোর্স দাও তবে আমি ভাবিকে বিয়ে করব, তারপর দেখিও কেমন মজা হয়। আমরা সংসার করব, তুমি আঙ্গুল চুষবে। তোমার মতো ছেলেকে ভাবি ডিজার্ভ করে না, বুঝলে? তানজিবের কথায় তুর্য মাথায় নিল না। গটগট পায়ে চলে গেল নিজের কক্ষে। প্রেরণাকে ফোন করে ইচ্ছা মতো বকার জন্য উদ্যত হলে দেখতে পেল হোয়াটসঅ্যাপে প্রেরণার মেসেজ এসেছে। 1 মাস সময়টা খুব বেশি নয়। আমাকে ছাড়া 1 মাস অনায়াসে তোমার কেটে যাবে, তা আমি জানি। আমাদের মাঝে এই 1টা মাস দূরত্ব থাক। আমি আমার মতো, তুমি তোমার মতো। কেউ কারো বিষয়ে জাজ করব না, ইন্টারফেয়ার করব না। নিজের খেয়াল রেখো, পরিবারের যত্ন নিও। এই সম্পর্কের পরিণতি না হয় 1 মাস পরই হবে। প্রেরণা কয়েক বছর পর আজ পার্লারে পা রেখেছে। সবটাই তার কাছে কেমন নতুন নতুন লাগছে। আগের প্রেরণায় ফিরবে সে, আগের মতো নিজের যত্ন নেবে। সারাটা দিন গেল মেয়েটার পার্লারে। পরের দিন সেজে গুজে বেরিয়ে পড়ল বন্ধুদের সাথে দেখা করতে। অনেক দিন পর সবার সাথে দেখা হয়ে বেশ আনন্দ ফিরল মনের মাঝে। কিন্তু ওই যে কারো কারো সুচলো কথা তার মনটা বিষিয়ে তোলে। এসব সে পাত্তা দিল না। একে একে কেটে গেল 15 দিন। সম্পূর্ণ আগের রূপে ফিরে এসেছে প্রেরণা। দিনভর আড্ডা, শপিং, ফুরফুরে মেজাজে থাকছে সে। অপরদিকে রাতটা কাটে বিভীষিকাময় তুর্যকে ভেবে কাঁদতে কাঁদতে তার সকাল হয়। অপরদিকে তুর্যের পথ চলা কঠিন হয়ে পড়ল। মায়ের দেখভালের জন্য তোহার কলেজ কোচিং মিস যাচ্ছে। বাবা দোকানে বসেন বলে বাড়িতে সময় দিতে পারেন না। তানজিব তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। তুর্য অফিস থেকে ফিরে এসে ঘরের অর্ধেক কাজ সামলাতে হয়। এভাবে তো আর চলা যায় না। কয়েক মাস আগে প্রেরণা চেয়েছিল একজন কাজের লোক থাকুক, কিন্তু তুর্য সায় দেয়নি। তার ভাষ্যমতে শুধু শুধু টাকাগুলো জলে ফেলা। এখন সে আজ করতে পারছে একটা সংসার একা হাতে সামলানো, 4টেখানি কথা নয়। এই মুহূর্তে তুর্যের ভীষণ মনে পড়ছে প্রেরণার কথা, তাদের অতীতের কথা। পুরানো ছবিগুলো অনেকক্ষণ যাবৎ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সে। মেয়েটাকে কি মিষ্টি লাগছে। তারপরে ছবিটা তাদের সন্তান প্রীতমের। 1 বছর আগে তুর্যের কোলে প্রীতমকে নিয়ে রিকশায় করে শপিংয়ে যাচ্ছিল। পেছন থেকে ট্রাক চাপা দেওয়া ছিটকে মাঝ রাস্তায় পড়ে ছোট্ট শিশু প্রীতম। ট্রাকের চাপায় পিষে যায় তার ছোট্ট দেহ, আর বাঁচানো গেল না তাকে। সেই দিনগুলো ছিল দুর্বার, কঠিন, হাহাকারে জর্জরিত। প্রেরণাকে ছাড়া 18তম দিন আজ। তুর্যের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। তার সহ্য সীমা না যেন আজ শেষ পর্যায়ে। প্রেরণাকে ছাড়া এক একটা দিন তার কাছে দুর্বিষহ লাগে। সারাটা রুম যে মেয়ে দাপিয়ে বেড়াতো, তার জীবনের অভ্যাসের দখল নিয়েছে যে সে আজ নেই। নিজেকে জলে ভাসা খড়কুটো লাগে তার। রেস্টুরেন্টে বসে রাফিকে প্রেরণার কথা বলছিল তুর্য। নিজের ভুল নিয়ে সে অনুতপ্ত। মা বাবার চোখে চোখ রাখতে পারে না সে। বারবার মনে হয় শুধু প্রেরণার সাথে নয়, তাদের সাথেও অন্যায় করেছে সে। জানিস, কতদিন হয়ে গেল প্রেরণার সাথে একা মন খুলে আড্ডা দিলাম না। পার্কে বসে আড্ডা দেওয়ার সেই মুহূর্তগুলো মিস করছি। মেয়েটা ফুল পছন্দ, অথচ এখন আর একটা ফুলও তাকে দিই না। কখনো জানতে চাই না তোমার কি লাগবে, অথচ প্রতিটা ধাপে ধাপে সে আমার কি চাই, কি খাবো, কি লাগবে সবটাই খেয়াল রেখেছে। মায়ের পরে সে একমাত্র নারী যে আমাকে আগলে রেখেছে। প্রেরণা তোর কাছে স্বাধীনতা পায়নি তুর্য। সংসারের বেড়াজালে নিজেকে আবদ্ধ করলেও তোর উচিত ছিল তার খেয়াল রাখা, সুসম্পর্ক বজায় রাখা। আমি মানলাম সে কথা। আসলে আমি বুঝতে পারিনি পাশাপাশি থেকেও আমাদের মাঝে অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেছে অনেক আগেই। যা হয়েছে বাদ দে, এখন গিয়ে তুই ফিরিয়ে আনবি প্রেরণাকে। দুপুরের খাবার শেষে রাস্তার ধারে হাঁটছিল রাফি এবং তুর্য। নিরিবিলি রাস্তায় হঠাৎ খিলখিল হাসির শব্দে চমকে তাকায় তুর্য। ঝালমুড়ি হাতে দাঁড়িয়ে আছে প্রেরণা, পাশে তার বন্ধুরা। শাড়ি পরিহিত মেয়েটি যে প্রেরণা, এক পলকে দেখে নিজেই বিভ্রমে পড়ল তুর্য।
সে আগের রূপে ধরা দিয়েছে মেয়েটা। খোলা চুলগুলো কানে গুজে কেমন করে হাসছে। তুর্যের বুকটা ধক করে উঠল, ঝাপসা হলো দু চোখ। রাফি এগিয়ে এলো প্রেরণার কাছে। প্রেরণা, কেমন আছো? রাফি এবং তুর্যকে দেখে চমকে গেল প্রেরণা নিজেও। সে তো তাদের আশা করেনি। এখন ভালো ভাইয়া, আপনি ভালো আছেন? ভালো। তুর্য আছে, কথা বলবে? না। আরও চোখে তুর্যের পানে তাকালো সে। এ কয়েকদিনে কি বাজে অবস্থা তার। প্রেরণার মনটা খারাপ হলেও ভেতর থেকে যেন সে এটাই চাইছিল, তাকে ছাড়া তুর্যের ঘুম হারাম হোক, ফুলেরা ভুল হোক, শান্তির অশান্তিতে ধরা দিক। প্রেরণা যেন সফল হলো। ঠোঁটের কোণে ফুটে উঠল শ্লেষ হাসি। আমি কারোর সাথে কথা বলতে চাই না ভাইয়া, আমাকে আমার মতো চলতে দিন। আপনার বন্ধু নিশ্চয়ই এখন বেশ ভালো আছে, তাকে ভালো থাকতে দিন। রাত গভীর হলো, তুর্যের বাড়ি ফেরার নাম নেই। তার খোঁজ কেউ নিতে পারল না। এত রাতে সে কোথায় আছে, কি করছে, চিন্তায় অস্থির তার পরিবার। তোহা ভয়ে কেঁদে ফেলল। সে চায় না তার ভাইয়ের কোনো ক্ষতি হোক। আচমকা বেজে উঠল ডোরবেল। হন্তদন্ত হয়ে দরজা খুলল তানজিব। তানজিবকে সরিয়ে এগিয়ে এলো তার বাবা। তুর্য বিরক্ত চোখে তাকালো তার বাবার পানে। কোথায় ছিলি এতক্ষণ? যেখানে ইচ্ছে সেখানে। তোর ইচ্ছেরা এত লাগাম ছাড়া কেন? তুই জানিস না কতটা চিন্তায় ছিলাম আমরা। এই দাঁড়া দাঁড়া, তুই সিগারেট খেয়েছিস? একটা গালি দিয়ে বলল। তুই সিগারেটে হাততে দেওয়ার সাহস পেলি কি করে? একদম গালি দিবে না। আমার মর্জি, আমি যা ইচ্ছা তাই করব। তুর্য রেগে গেল। দ্বিতীয়বারের মতো তাকে মারতে তেড়ে গেল তার বাবা, কিন্তু তার আগে প্রেরণা এগিয়ে এলো। হাত টেনে ধরল তার শ্বশুরের। বাবা, ছেড়ে দিন, যার যেভাবে ইচ্ছা চলুক। আপনি প্রেশার নিচ্ছেন কেন? আসুন, ঘুমাতে আসুন, আপনার বিছানা গুছিয়ে রেখেছি। প্রেরণাকে দেখে ভূত দেখার মতো অবস্থা হলো তুর্যের। সে আশা করেনি 1 মাস আগে প্রেরণা এই বাড়িতে আসবে। সে অনেকবার যোগাযোগ করেছে তার সাথে, কিন্তু প্রেরণা কিছুতেই পাত্তা দেয়নি তাকে। তুমি এখানে? তুর্যের অবাক চাহনিতে কপট হাসল তার বাবা। খবরদার, আমার প্রেরণার দিকে চোখ তুলে তাকাবে না। সে এ বাড়ির বউ না, মেয়ে হয়ে এসেছে। তুমি ওর কাছে যাবে না, ও তোমার রুমেও থাকবে না। আজ থেকে সে তোহার সাথে থাকবে। আগে তোমার বিচার হবে, শাস্তি পেতে হবে তোমার, তারপর বাকিটা আমি দেখছি। এই প্রেরণা, যাও, তোহার সাথে ঘুমাতে যাও। প্রেরণা বাধ্য মেয়ের মতো শ্বশুরের আদেশ মান্য করলো। সবাই ঘুমিয়ে পড়তে তোহার কক্ষে আসে তুর্য। তোহা, তানজিব, প্রেরণা তখন লুডো খেলছিল। তুর্যকে দেখে প্রেরণার মুখোমুখি দাঁড়ালো তানজিব। খবরদার ভাইয়া, কাছে আসবে না। বাবা বলেছে ভাবি আমরা ভাবিকে রক্ষা করব। কর রক্ষা। তুর্য তানজিবকে টেনে সরিয়ে আনলো। ততক্ষণে বাধা দিল তোহা। ভাইয়া, আমার ভাবির কাছে আসবে না। রাখ তোর ভাবি, আমার তো বউ লাগে। প্রেরণার হাত টেনে ধরল তুর্য। ভাই বোনের মাঝে চলতে থাকে বিস্তার ঝামেলা। তবে এই ঝামেলায় সফল হলো তুর্য। প্রেরণা চেয়েও নিজেকে আটকে রাখতে পারল না। তুর্য তাকে জোর করে নিয়ে গেল তার কক্ষে। দেখেছো আমার কি হাল? কি করে পারলে আমায় ছাড়া থাকতে? ছেড়ে দাও আমায়। ডিভোর্স দেবে তাই না? তো দাও, চুপ, মেরে ফেলবো। তুর্য এগিয়ে গেল প্রেরণার কাছে। প্রেরণার কাঁধে মাথা ঠুকে কাঁদতে থাকলো নিঃশব্দে। এতবার বললাম আসলে না, তবে আজ আসলে কেন? তবে কি চলে যাব? না না, একদম না। বাবা এনেছে তোমায়। আমি জানি তুমি বাবার কথা ফেলতে পারো না। তুর্য, আমায় ছেড়ে দাও, ভালো লাগছে না। লাগতে হবে। প্রেরণার মাথাটা বুকে চেপে ধরল সে। এলোমেলো ঠোঁটের ছোঁয়ায় ভিজিয়ে দিল প্রেরণার গাল। আমি আমার ভুল বুঝতে পেরেছি, বিশ্বাস করো বুঝতে পেরেছি। আমাদের বাড়িতে নতুন কাজের লোক এসেছে, তোমার এখন কোনো কষ্ট নেই। আমরা সুখে থাকব। কতদিন তোমায় ফুল দিলাম না, এবার থেকে প্রতিদিন পাবে। আমাদের একান্ত কিছু সময় থাকবে। ঠিক যেমনটা তুমি চাও তেমনটাই হবে। তুমি আমার বাবা মাকে ভালো রেখেছো, আর আমি তোমায় ভালো রাখবো। আমি আমার কথা রাখবো প্রেরণা। অতঃপর তুর্য কি সত্যিই তার কথা রেখেছে, নাকি পুনরায় এলোমেলো হয়ে গেল তার সকল প্রতিশ্রুতি? প্রেরণার মনে ভয় জাগলো। তুর্য তার কথা রেখেছে। এই যে চড়াই উতরাইয়ের এত বছর পরেও আগলে রেখেছে তার ফুলকে।